প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন সিনিয়র পার্লামেন্টারিয়ান, সকলেই পরিচিত মুখ, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে। মাননীয় চিফ হুইপ মহোদয়, আপনাকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচনায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। প্রদর্শক, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে এবং সরকার গঠনের 2 মাস প্লাস অল্প কিছুদিন পার হয়েছে এবং এর মধ্যে উল্লেখযোগ্য আজকে যে অতিথি, সে অতিথি 4বার, চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বরগুনার 2 আসনের জনগণ বারবার সম্মানিত করছেন আজকের অতিথি আমাদের মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে। আমি মনে করি যে দেশের মানুষের যে আশা ভরসা যে কেন্দ্রস্থল, সেই কেন্দ্রস্থলে যাবার জন্য বারবার নির্বাচিত করে জনাব নুরুল ইসলাম মনি আপনাকে সম্মানিত করেছে আপনার এলাকার মানুষ। সেজন্য আমি আপনার পক্ষ থেকে এলাকার বরগুনা 2-এর যারা সাধারণ জনগণ রয়েছেন, ভোটার রয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটি গণতান্ত্রিক পন্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। তারা বিরোধী দলে রয়েছে। সেই অবস্থার মধ্যে একটা জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রত্যাশা করি। আমি মিস্টার মনি, আপনি জাতীয় সংসদে আছেন, দীর্ঘদিন থেকেই আপনি সংসদের প্র্যাকটিস আপনার জানা আছে এবং সংসদে তর্ক থাকবে, যুক্তি থাকবে, পাল্টা যুক্তি থাকবে, সব কিছু চলছে। এর মধ্যে বর্তমান যে 2 মাস পার হয়েছে, আমরা দেখেছি একটা বৈশ্বিক অস্থিরতা, পতিত আওয়ামী সরকারের ফেলে যাওয়া যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ, কর্মসংস্থানের ঘাটতি, বিনিয়োগের ঘাটতি, সব মিলিয়ে এই 2 মাস পার হওয়া সরকারকে তার কর্মপরিকল্পনা, কার্যপ্রণালী এবং তার যে জনগণের যে ওয়াদা, সে ওয়াদা পালন করবার ক্ষেত্রে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে দর্শক শ্রোতা আপনাদের সকলকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাই আমার এলাকার জনগণকে যারা বারবার নির্বাচিত করে আমাকে এখানে সংসদে পাঠিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে চিফ হুইপের দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। আমি মনে করি আমার এই সম্মান আমার এলাকার সকল মানুষের পাওয়া। আপনার প্রশ্নের জবাবে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই। প্রথমত হলো, গণতন্ত্র আমরা যখনই একটু মুখ ফুটে বা সূর্যের আলো দেখেছে তখনই মুখ থুবড়ে পড়েছে প্রত্যেকবারই। আমরা দেখলাম 71 সালে 72 সালে আমরা যে যুদ্ধটা করেছি তার মূল উদ্দেশ্য ছিল আমরা গণতান্ত্রিক ব্যবস্থাপনা পাবো, অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি পাবো, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, একটা স্বাধীন দেশ পাওয়ার কথা আমার চিন্তা ছিল না। একটা পর্যায়ে যুদ্ধ আসলো, যুদ্ধে আমরা কিন্তু তখন স্বাধীন দেশ পাওয়ার চিন্তা করেছি, স্বাধীনতা চাই, সার্বভৌমত্ব চাই। তো তার বিনিময়ে আমরা যা পেয়েছি তা হলো লাল ঘোড়া দাবড়িয়ে দিয়েছে, জরুরি আইন জারি করা হয়েছে, রক্ষী বাহিনীর মতো একটা রক্ষী বাহিনী দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। আমরা 74 সালে দুর্ভিক্ষ পেয়েছি, দেশের অগণিত মানুষ না খেয়ে মারা গেছে। তারপর আমরা সর্বশেষ বাকশাল পেয়েছি। আমাদের প্রত্যাশা ছিল গণতন্ত্র, পেয়েছি বাকশাল। এবং সেই বাকশালের সময় তো আপনি জানেন এই কথা বলে, তারা গণতন্ত্রে বিশ্বাসই করতো না, এই ডেমোক্রেসির কোনো অংশই বিশ্বাস করতো না, পত্রিকার স্বাধীনতায় বিশ্বাস করে নাই, বিচার বিবেককেও তারা বিশ্বাস করতো না। এরকম একটা পরিস্থিতি গেছে। সেই পরিস্থিতি উত্তরণ ঘটলো, জিয়াউর রহমান আসলেন ক্ষমতার মানে পাদপৃষ্ঠে এবং তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে 3 বছরের মধ্যে খাদ্য সংসম্পন্ন করলেন দেশটাকে, খাল কাটলেন, বৃক্ষরোপণ করলেন, এসব করে এটা করলেন যে খাদ্য সংসম্পন্ন না খেয়ে থাকা জাতিকে একটা পথের দিশা দিলেন। খাদ্য এক্সপোর্ট হলো বাংলাদেশ থেকে, তার আমলে প্রথম খাবার। তারপর গণতন্ত্র কেবল মাল্টি পার্টি সিস্টেম শুরু করলেন। পৃথিবীর ইতিহাসে কোনো সরকার যে সামরিক উর্দিপুরে গভর্নমেন্টে বসে গণতন্ত্র দিয়েছে এটা জিয়াউর রহমান একলা, দ্বিতীয় কোনো ধরনের। সেই সময় বাকশাল দল, যা দল বিলুপ্ত করে আসছে সেটা আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে রিভাইভ করার সুযোগ দিয়েছেন তিনি, মাল্টি পার্টি সিস্টেম করেছেন। কিছুদিন পরে উনি মারা গেলেন। মারা যাওয়ার পর আপনি দেখছেন, সে কথা বলতে চাই না, জানা যা বা মানুষের আকুতি তা দেখেছেন। আবার সেই স্বৈরশাসক 10 বছর, প্রায় 9 বছর, আবার খালেদা জিয়ার, আমাদের প্রিয় নেত্রী, তার নেতৃত্বে এই আবার গণতন্ত্রের একটু মুখ দেখলো মানুষ, এই অর্থনৈতিক স্বাবলম্বীর মুখ দেখলো। আবার স্বৈরাচার আসলো, 15 বছর 17 বছর প্রায় আমরা সেজন্য আবার তার
পাদপৃষ্ঠে এখন তারেক রহমান। এই জঞ্জাল এই বিএনপির ঘাড়েই পড়ে সবসময়, তাদের ছড়াতে হয়। এই গভর্নমেন্টে আসার পরে আপনি দেখেন বৈশ্বিক অস্থিরতা, একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধ শুধু একটা দেশ বা দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সমগ্র বিশ্বে ছড়িয়ে গেছে যুদ্ধটা। যুদ্ধটা হলো অর্থনৈতিক যুদ্ধ, যুদ্ধটা হলো ফুয়েলের যুদ্ধ, আপনি জানেন, তেল গ্যাসের যুদ্ধ, তার সাথে সকল কিছু উৎপাদন ব্যবস্থাপনা জড়িত, যোগাযোগ জড়িত, সব কিছু জড়িত। কাজেই আমরা যদি বলেন আপনি আপনাকে কীভাবে মূল্যায়ন করেন, আপনাকে একটা একটা করে যদি বলি, তার সংখ্যা প্রায় 70টা আমরা যা করেছি। সার্বিকভাবে যদি বড় কথা বলি বা এই মধ্য কথায় যদি অল্প বিষয়ে বলতে চাই, তাহলে ধরুন প্রথম মানে কী বলে ক্যাবিনেট বৈঠকের প্রথম এজেন্ডাই ছিল 10,000 টাকা কৃষকের ঋণ সহ সুদ মওকুফ এই বাংলাদেশে, এর প্রথম সিদ্ধান্ত। তারপরে অর্থনৈতিক সিদ্ধান্তের কথাই বলি, মানুষ যেগুলো খুব সহজে ভালোভাবে নেয়, তা হলো যেমন ধরুন ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের আগের কথা একটু যদি বলি, এই দেশের মহিলাদের বা মেয়েদের, মা বোনদের শিক্ষিত করার দায়িত্ব নিয়েছিলেন বেগম খালেদা জিয়া, এবং ডিগ্রি পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করে দিয়েছেন। একই সময়ে সরকারি তরফ থেকে আবার উপবৃত্তির ব্যবস্থাও করেছেন তাদের জন্য। আজকে যে কোনো একটা স্কুলের সামনে দাঁড়িয়ে দেখবেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি, যে কোনো বাংলাদেশের কোথাও স্কুলের সামনে দাঁড়িয়ে দেখবেন। এই কাজটা হয়েছে, এবং আবার স্বাবলম্বী করার জন্য, শক্তিশালী করার জন্য এই যে ফ্যামিলি কার্ড, 2,500 টাকা পর্যন্ত সম্পদ পাবেন বাড়িতে বসে, খেয়ে পড়ে থাকার, বেঁচে থাকার রাস্তাটা বের হলো। আচ্ছা, এখানে মেয়েদের নামেই কার্ডটা হবে, ছেলেদের নামে হবে না। কাজেই এখান থেকে দুটো জিনিস হবে, একটা সামাজিক মানে বিশৃঙ্খলা যেটা ছিল অর্থনৈতিক, সেটা মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, মেয়েরা ক্ষমতায়িত হবে। আর এদেশে যেন ডিভোর্সের সংখ্যা বাড়ছে বা অন্য কিছু, দেখবেন এগুলো আস্তে আস্তে রিমিশন হবে। সামাজিক একটা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে, সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং, সোশ্যাল ফ্যাব্রিক যেটা থাকে না, সেটা শক্ত হবে, মজবুত হবে। এই একটা কাজ করেছেন। আপনি ধরেন কৃষক কার্ড, পয়লা বৈশাখে আমরা করেছি। কৃষক কার্ডে যে প্রায় পাইলট প্রজেক্ট সবগুলো শুরু হয়েছে। কৃষক কার্ডে দেখেন সমগ্র বাংলাদেশে আমি 15,000 কৃষককে এই কয়েকদিন আগে, এই 4-5 দিন আগে প্রণোদনা দিয়েছি। কি বীজ এবং সার, কীটনাশক বিনামূল্যে 15,000 কৃষককে দিয়েছি। এটা কিন্তু বড় ব্যাপার আমার এলাকার মানুষ। আমার এলাকার মানুষ কখনোই এইসব দেখেনি। তো এই যে বিনামূল্যে দিয়েছে, আমরা সেই সব কৃষক কার্ড দিয়েছি, তাতে বেনিফিট হবে অনেক ধরনের, ভালো স্কুলে পড়ার সুযোগ পাবে, মানে সরকারি সকল সহযোগিতা পাবে, আবার বীজ সার কীটনাশক স্বল্পমূল্যে পাবে। গত বুধবারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 10টি উন্নয়ন হবে এখান থেকে। 1 নম্বর হলে কোন মাঠে কোন ফসল ফলে সেটা নিশ্চিত হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে কী ফসল ফলালে তার বেনিফিট বেশি হবে সেটা হবে, জলবায়ু পরিবর্তনের কারণে কোনো প্রবলেম হলে সেখানে কী ফসল ফলালে ভালো হবে, কোন মাটিতে 2-3টা বেশি ফসল ফলালে তা করা হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের ব্যবস্থা করা। এই সব মিলিয়ে 10টি উপকার হবে এই কৃষক কার্ডের মাধ্যমে। সে জানতে পারবে আবহাওয়ার খবর, সে জানতে পারবে তার ফসলের খবর, সে জানতে পারবে তার বীজের খবর, সে জানতে পারবে তার সারের খবর, ডিটেইল থাকবে এটা কৃষক কার্ডের মধ্যে। ধরুন এটা আমরা চালু করেছি, এটা মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য। আবার ইমাম মুয়াজ্জিন এবং ধর্মীয় উপাসনালয় যারা আছে, যেসব আছে, তাদের প্রধানদের সম্মানিত করার চেষ্টা করছে সরকার। তাদের এই প্রথমবারের মতন আমাদের ইমাম মুয়াজ্জিনরা সরকারের কোষাগার থেকে টাকা পাবে। যারা সমাজে নিগৃহীত, প্রতি শুক্রবার আমি নামাজ পড়তে যাই, আমি ইমামের পিছনে নামাজ পড়ি, সেই ইমাম সম্মানিত না সমাজে, তাকে সম্মানিত করার চেষ্টা করছে। আবার 10,000 ধর্মীয় শিক্ষক নেওয়া হবে। আবার ধরুন শিক্ষা যাতে কারিগরি হয়, উৎপাদনমুখী হয় তার চেষ্টা করছেন। বাজার মার্কেট দেখেন, মার্কেটে এই যে এখন মিডল ইস্টে ক্রাইসিস, এই ক্রাইসিসের কারণে বিকল্প মার্কেট খুঁজে বের করার চেষ্টা করছে সরকার। আর মালয়েশিয়া ধরনের ওপেন হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, অন্যান্য জায়গায় এই কাজ করছে। মানে আপনি কোন প্রসঙ্গ, উনি খাল কাটা শুরু করেছেন, 20,000 কিলোমিটার খাল কাটেন দেশে। এই খাল কাটলে একটা বিরাট রেভলিউশন হবে। 25 কোটি গাছ লাগাবার কথা বলেছেন, 25 কোটি গাছ, তো জলবায়ুর পরিবর্তন হবে, সামাজিকভাবে মানুষের উন্নত হবে, মানসিকভাবে। এবং গাছ যে আমাদের কী উপকারে লাগে সেটা মানুষ বুঝবে, না বুঝতে তো কিছু না। আমরা ঢাকা শহরে হর্ন বাজাই, আমরা জানি না যে হর্ন বাজালে কত বড় ক্ষতি, কিন্তু সবাই হর্ন বাজায়। সবাই সবার আগে যেতে চায়, কেউ যেতে পারে না, দাঁড়িয়ে থাকে, সামনে ফাঁকা, যেতে পারে না, এখানে 10 জন জটলা পাখি বসে আছে। এই যে প্রবণতা থেকে বের করে আনার জন্য আপনি কী করেছেন, এগুলো তো অর্থনৈতিক কথা বলি। রিয়াল যে কাজটা করেছেন মানুষের মধ্যে, সেটা হলো এটা আমার দৃষ্টিভঙ্গি, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি তো ভিন্ন। আমার দৃষ্টিভঙ্গি হলে উনি গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছেন, এই জন্য গণতান্ত্রিক স্তম্ভগুলো বিল্ড আপ করার চেষ্টা করছেন। তার মধ্যে পুলিশ আছে, জুডিশি আছে, অনেক কিছু আছে।
মূল কাজটা করেছেন। আমি একজন সাধারণ হিসেবে আমি আমার কথা বলতে চাই, আমি আমার সাহস দেখতে চাই, সাহস মানে প্রকাশ করতে চাই, আমি আমার ইচ্ছাটাকে ব্যক্ত করতে চাই, আমি আমার স্বপ্ন দেখতে চাই, আমি আমার ইচ্ছা আমার তৈরি হোক, নিজে আমি কি করব সেরকম স্বপ্ন কল্পনা করতে চাই। এই কল্পনা করার শক্তিটাকে আবার ফিরিয়ে নিয়ে আসছেন। মানুষের সাহস হারিয়ে ফেলেছিল, সাহসটাকে ফিরিয়ে দিয়েছেন। মানুষের কল্পনা করার শক্তি ছিল না, ইচ্ছা কোনো শক্তি ছিল না। হিটলারের একটা খুব বিখ্যাত উক্তি আছে, সেই উক্তিটা আবার একবার বলি, অনেকবার বলেছি, যে মানুষকে এমন পর্যায়ে রাখো যে বেঁচে আছে সেটাই যেন তার কাছে পরম পাওয়া হয়। যেটা আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি, আয়নাঘর, জেল, জুলুম, নির্যাতন, পালিয়ে থাকা, আমার লুট, তরাজ ইত্যাদি নানান কিছু, ধর্ষণ, মর্ষণ, কোনো সীমাহীন, র্যাম্প্যান্ট। এবং একটা সরকার আছে তো বুঝাই যায় না, এবং সরকারই লালন পালন করে এই লোকগুলো, দেশ থেকে সম্পদ লুট করা, মানে কোনো বিষয়ই ছিল না। এদের এক সম্রাটকে ধরছে, কত এই দেশে যে এরকম ক্যাসিনো খেলা আছে জানতামই না, সম্রাট ধরা না পড়লে। আর একজন বিরাট মানে হয়তো কোনো ভাগে মিললে হয়তো দুই একজনকে ধরেছে। ওই যে 10টা 100টা প্রবলেম, একটা গুলি করলো, একটা পাখি পড়লো, ব্যাস বিরাট কাজ হয়ে গেল, এই টাইপের একটা কাজ। এর মধ্যেও আমরা রাজ এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী গত বুধবারে, এই বুধবারে, আগের বুধবারে উনি পার্লামেন্টে প্রশ্ন উত্তরে চলেছেন, দেশ থেকে 27 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 27 লক্ষ কোটি টাকা পাচার হতে হলে, এটা তো দেবপ্রিয় বাবু তিনি গবেষণা, মানে উনি শ্বেতপত্র প্রকাশ করতে গিয়া, মানে এই ইন্টিম গভর্নমেন্ট 7 মাসের মাথায় বাকি 8 মাসের মাথায় প্রকাশ করেছেন। এরপর তো 1.5 বছর আমরা অনেক কিছু পরে জেনেছি, অনেক কিছু পরে। তার পরিমাণ হলো হিউজ। একটা দেশের সম্পদ আপনি লুট করে নিয়ে কোথায় যাবেন? একটা দেশকে এইভাবে ফোকলা করে মানুষে, আমরা দেখেছি। সেই ফোকলা যাতে না হয় সে কাজ বন্ধ হয়েছে, আবার ওই টাকা যাতে ফেরত আসে তার চেষ্টা হচ্ছে। আপনি বুঝলেন? তা মানুষ যে সাহস হারিয়ে ফেলেছে, মানুষকে সাহস ফিরিয়ে দিয়েছে। মানুষ যে আশা করতে মানে বন্ধ করেছিল, সেই আশাটাকে ফিরিয়ে দিয়েছে। মানুষের যে ভয় ছিল না, ভয়ের কালচারটাকে দুর্বল করেছে। প্রতিহিংসা রাজনীতি বন্ধ করেছে। শিরিন শারমিন চৌধুরী ধরা পড়েছে, আবার 3 দিনের মাঝে ছাড়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে 2.5 বছর 3 বছর রাখছে, নির্মম অত্যাচার করেছে। উনি তো চাইলেই শারমিন চৌধুরীকে, আচ্ছা গভর্নমেন্ট চায় না, ছাড়ত না, আটকে দিল। উনি বলেছেন আইনের শাসন যা হয় তাই করবেন। এই ওনাকেই 21 আগস্ট গ্রেনেড হামলায় 3বার চার্জশিটে ওনার যখন নাম আসে না, তখন ওই ময়মনসিংহ লোক কাহারা পুলিশের 4র্থবারের মতন তাকে আসামি করে তারপরে তারা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর উনি খালাস পেয়েছেন একটা লোয়ার কোর্টে, বিচারিক আদালতে খালাস পেয়েছেন। হাইকোর্ট আইনে ওনাকে 10 বছর সাজা দিয়েছে। মানুষ আপার কোর্টে যায়, হায়ার কোর্টে যায় টু গেট রিলিফ। এর উল্টো হয়েছে কেস। বকশীবাজার থেকে বেগম খালেদা জিয়ার, মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, তার কাগজ আসতে 45 দিন সময় নিয়েছে, যেখান থেকে আসতে হাইটে আসতে 15 মিনিট সময় লাগে। ভাবা যায় এই কাজগুলো করেছেন। কই কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না, কোনো প্রতিহিংসা পরায়ণ আছে কিনা? আপনি গত এই সরকারের আজকে ধরেন কয় তারিখ, 18 তারিখে যদি ধরেন 18/4, 20, 22, 26 তারিখে, মানে 2 মাস 8 দিন 10 দিন বয়স সরকারের। 2 মাস 8 দিন 10 দিন যদি আপনি হিসেব করেন সরকারে, আপনি সরকারের সাফল্য দেখবেন প্রচুর, ব্যর্থতা দেখবেনই না প্রায় বলতে গেলে। তার মধ্যে কি ব্যর্থতা আছে? তেল আর গ্যাস নিয়ে হাজার রঙের কথা হচ্ছে। আপনাকে প্রশ্ন করি, আপনি তারেক রহমান হইলে আপনি করতেন কি? আপনি কি করতেন? যেই প্রশ্ন করুক তাকে আমি বললাম, আপনি তারেক রহমান, আপনি করতেন কি? এটা তো দেশের সৃষ্ট না, বিএনপি সৃষ্ট না, এটা আমি বিরোধী দলের সৃষ্ট বলি না, কারোই সৃষ্ট না। এটা একটা বাইরের সৃষ্ট জিনিস আমাদের উপর চেপে পড়ছে। তারেক রহমান সাহেব সেইখানে কাজটা করেছেন প্রধানমন্ত্রী হিসেবে, যে মানুষের টাকা মানুষের পিছনে খরচ করো। 36,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরে এখনও 600 কোটি টাকা প্রতিদিন ভর্তুকি দিচ্ছে, শুধু তেলটার কারণে, অনলি তেল। কারণ তেলের সাথে ধরেন আপনার সকল যোগাযোগ জড়িত, অল উৎপাদন ব্যবস্থা জড়িত, বিদ্যুৎ জড়িত, সব জড়িত, সব কিছু দাম বেড়ে যাবে। ঈদের সময় আপনি বাড়িতে গেলেন শান্তিপূর্ণভাবে, এই যে যদি এত তেলের দাম বাড়তো তো আপনার ভাড়া ডাবল হয়ে যেত। এখন আমরা তেলের দাম বাড়িয়েছি, অ্যাডজাস্ট করেছি সামান্য টাকা, 10%, অথচ পরিবহন সেক্টর বলছে 64% টাকা বাড়িয়ে দিতে। এই যে বাড়ানোটা, বাংলাদেশ একটা অরাজকতার একটা জায়গা ছিল, অরাজকতার হাত থেকে ফিরিয়ে নিয়ে এসছে। নতুন জেনারেশনের তার কাজ খুঁজে দিচ্ছেন। কোন নতুন জেনারেশন? প্রত্যেকটা স্কুলের মানে এই যে ল্যাব হবে, ল্যাব করার চেষ্টা করছেন।
ওপেন ইন্টারনেটের ব্যবস্থা করেছেন। আমরা শিক্ষা ব্যবস্থা আসবো, আমি একটা দুইটা বিষয়টা আপনাকে একটু আবার আপনার সাথে সংযোগ করতে চাই। যেমন আপনি বলছেন যে প্রত্যাশা ছিল গণতন্ত্র, পেয়েছিলেন বাকশাল, ৭৪ দুর্ভিক্ষের কথা বলেছেন এবং পতিত আমি শাসন আমলে যে দুঃশাসনের কথা বলছেন, জেল জুলুম আয়নাঘর সবকিছু বলেছেন, তার থেকে কিন্তু আপনিও কিন্তু মুক্ত ছিলেন না। আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখতাম যে কবে আপনি হাজতে যাচ্ছেন, কবে আসছেন, মানে বিদ্যুৎ আসে না যায় সেটা নিয়ে একটা বিষয় দেখতাম আর কি। আমি যে বিষয়টি সেটি বলতে চাই যে পতিত আওয়ামী সরকার আমলে আমরা অতি মূল্যায়িত প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেগুলিতে রক্তকরণ হতো। আমরা যে পদ্মা সেতুর কথা বলি, রেল লাইন করা হয়েছে, সেখানে অনেক টাকা ব্যয় করা হচ্ছে। আমরা কর্ণফুলী টানেলের দিকে যদি যাই, যেটি কোনো রকম কোনো কাজে লাগে সেখানে 500 কোটি টাকা দিয়ে একটা বড় বিল্ডিং করা হয়েছে। যদি কখনো ওই টোটাল প্রজেক্টে 7,000 কোটি টাকা খরচ হয়েছে। তো সেই জায়গাগুলোকে যদি আপনি একটু ফিরে তাকান, সেই অবস্থাগুলোকে, যে এই যে অতি মূল্যায়িত, যেখানে 40% ব্যয় ছিল ভুয়া, আপনি বলছিলেন যে ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে, আর্থিক খাতে ধ্বংস করে দিয়েছে, অতি মূল্যায়িত প্রকল্পের কথা যদি ধরেন, ইভেন করোনার টিকা নিয়েও কিন্তু আমরা দেখেছি মানুষের জীবন মরণ সমস্যা যখন, তখনও দেখেছি সেটা নিয়েও কিন্তু ছলছত্রী করা হয়েছে। আপনি সেই জায়গাগুলো একটু যদি বিশ্লেষণ করেন। আমি এগুলা যেন আপনি বলছেন না, এগুলো বলবো কি, আমি বললে তো পিছনে আমরা তার হিসেবে একটা কথা হলে পিছনে তাকায় না, সামনে তাকায়, এবং সামনে তাকিয়ে আর করতে পারেন কি তাই করেন। পিছনে তো হয়েছি, চেষ্টা করবো পিছনকে। পাস্ট আপনার লাইফটি হলো ফিউচার আর এখন। কাজে এইটা আপনি করোনা টিকার কথাই ধরুন, আমরা করোনা টিকা একজনের টাকা দিয়েছি, অ্যাডভান্স টাকা দিয়েছি আমাদের এক পার্টিকে, আপনারা জানেন সালমান রহমান সাহেবের মাধ্যমে, সে টাকাও ফেরত পায়নি, টিকাও পাইনি এই বাংলাদেশের মানুষকে, টাকা ফেরত পায়নি। আচ্ছা, সেইখানে টাকা দিয়ে আমরা টিকা পাবো এই নিশ্চয়তার পরেও টাকাও পাইনি, টিকাও পাইনি। আমাদের আমেরিকা যদি দয়াপরবশ না হয়ে যায় 7 কোটি 8 কোটি টিকা না দিত, তাহলে আমরা বিপদগ্রস্ত হতাম, সহজ কথা একেবারে। চায়নাও আমাদের কিছু টিকা দিয়েছে ইত্যাদি সব, করোনা টিকার কথা। আর অতিমূল্যিত প্রজেক্ট আপনি দেখেন, তারেক রহমান সাহেবের আজকে 2 মাসের বয়স, 2.5 মাস বয়স, 2 মাস 10 দিন, এর মধ্যে অতিমূল্যিত প্রজেক্ট আমরা তারেক সাহেবের একটাও নেন। যা মানুষের প্রয়োজন কেবল সেই প্রজেক্ট নিচ্ছেন উনি। ওনার টার্গেটই হলো একটা কল্যাণমুখী, মানব দরদী এবং একটা গণতন্ত্রকামী স্বাবলম্বী একটা দেশ উনি দেখতে চান, একটা সমৃদ্ধশালী মর্যাদাশীল দেখতে চান বিশ্বের কাছে। তার জন্য তার কিছু উনি তো একটা লাইনই বলেছেন যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। আমার স্বার্থ আপনার সাথে, আমার দেশের স্বার্থে যা করা দরকার। আপনি যদি সত্যি সত্যি ব্যাখ্যা করি তাহলে ব্যাখ্যাটা অনেক বড় হয়, কিন্তু ওনাকে বাস্তব কথা হলে পার্লামেন্টে আমাদের এসি 25 বেশি চালানো যায় না। এতে হুজুরদের খুব অসুবিধা হয়, বিশেষ করে হুজুরদের, তারা বাতাস দেন যে কাগজ দিয়ে, দেখবেন পার্লামেন্টে খেয়াল করে দেখবেন, কিন্তু উনি 25 বেশি চালাতে দেবেন না। উনি নিজে বসে আছেন, আমি একদিন তার অফিসে গেছি, এইখানে পিছনে লাইট নেই, তাই আমি অন্ধকারে বসে আছি, আমি কিছুটা অন্ধকার, মানে লাইট আছে, বলছি ন্যাচারাল লাইট তো ভালো, খুব ভালো হয়, আর এই লাইটটা বন্ধ করে রাখছেন। ইট ইজ নট হিজ প্রপার্টি, ইট ইজ সরকারি প্রপার্টি। আপনি দেখবেন সেই সরকারি প্রপার্টিকে হি ফিলস দ্যাট ইট ইজ ওন প্রপার্টি। কারণ একটা মানুষ যদি দেশকে ওন না করে তাহলে এই কাজ করতে পারে না। একটা লাইট জ্বলতে দেয় না, একটু পানি পড়ুক নষ্ট হোক তা তাকে চায় না, মানে কোনো অকারণে কোনো অপ্রয়োজনীয় কোনো খরচ তিনি করতে চান না। আপনি দেখেন উনি একটা প্যান্ট শার্ট পরে আসেন, সব জায়গায় জানেন একটা প্যান্ট শার্ট পরে, এটা জিন্সের প্যান্টও পরে মাঝে মাঝে, ইয়াং ম্যান একেবারে, যেখানে যেটুকু করার। এত গাড়ি ভরে দেখেন, আগে 50টা গাড়ি থাকতো, এখন 3টে না 4টে গাড়ি, সামনে একটা গাড়ি থেকে পিছনে 2টে গাড়ি থাকে, এই আর ওনার 2টা মোটরসাইকেল। প্রাইম মিনিস্টার গেলে সাধারণত 10টা মোটরসাইকেল থেকে, উনি 2টে মোটরসাইকেল নিয়ে আসেন। এই যে আবার এয়ারপোর্টে যাবে, বাহুল্য খরচ বন্ধ করে দিয়েছে। আপনি কোন জায়গা থেকে যাবেন, প্রত্যেকটা জায়গায় কিচ্ছুতা সাধন করে, স্ট্রিট শো করে, প্রত্যেকটা জায়গার থেকে উনি চেষ্টা করেছেন যে দেশের 2টা সম্পদ দেশে থাকুক। এই দেশে যদি সম্পদ থাকে তাহলে এই দেশের নেক্সট জেনারেশন মানুষ হওয়ার সুযোগ পাবে, তারা রাস্তা পাবে, তারা কাজ পাবে, এবং তারাই হবে রিয়েল নাগরিক দেশের ভবিষ্যতে, যাদের কাঁধে ভর করে এই দেশটা বাঁচবে। আমরা তো চলেই গেলাম, কিছুদিন পর হয়তো চলে যাব পৃথিবী থেকে, কিন্তু তারা থাকবে, তাদের এই জেনারেশন তখন মাথা উঁচু করে দাঁড়াবে, তারা শিক্ষিত হবে, এবং তার একটা প্রোগ্রাম আছে বাংলাদেশকে দক্ষ মানব শক্তিতে রূপান্তর করা। এবং মানুষ দক্ষ হলে এখানেও যেমন কাজ পাবে, পৃথিবীর যে কোনো জায়গায় গেলে কাজ পাবে। যার দক্ষতা নেই তার কিন্তু কোনো কাজে লাগে না। এমএ পাস করলাম, তাতে কিন্তু লেখাপড়া হলো না। লেখাপড়া রিয়েল সেন্সে যেটা, সেটা উনি করাতে চান, এবং রিয়েল সেন্সে উনি কথা একদিন বলেছেন, তখন প্রধানমন্ত্রী হননি, উনি বলেছেন যে বিশ্ববিদ্যালয় কেন করবো আমরা, আর কেন বিশ্ববিদ্যালয়? যে বিশ্ববিদ্যালয় থেকে একটা ছেলে এমএ পাস করার পরে কাজ জোগাড় করতে হিমশিম খায়, এন্টারপ্রেনিয়ার্স হয় না, সে 10টা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে, সেরকম বিশ্ববিদ্যালয় কেন করি? বরং আমরা এই কাজটা করি যাতে মানুষ কাজ পায়। কাজে এই সকল প্রোগ্রামগুলো আপনি যদি দেখেন একটা মানুষ হিসেবে,
আবার দেখেন তার ধরেন উনি এমপি হলেন, এমপি হওয়ার পরে উনি বিরোধী দলের নেতার বাসায় গেলেন, তাকে অফার করলেন যে চলুন আমরা, আপনি ডেপুটি স্পিকার দেন একজন। উনি ছোট্ট দলের নেতারও বাসায় গেছেন। বাংলাদেশে কিন্তু এই কালচার প্রথম, ইট ইজ দ্য ফার্স্ট টাইম। উনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে সরকার বিরোধী দল চায় যে পিছনের সারে যারা ডিলার ছিল তারা বাতিল হোক, উনি বললেন যাচ্ছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গ্যাসের বিদ্যুতের কথা বললেন, মানে পই পই করে চেষ্টা করছে। গভর্নমেন্টের প্রত্যেকটা ট্যাগ অফিসার আছে, ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে, ডিপো পাহারা দিচ্ছে, প্রত্যেক পেট্রোল পাম্পে যাচ্ছে, আসছে, এখান থেকে উদ্ধার হচ্ছে, বর্ডার দিয়ে ক্রস না হয়ে যাতে তার চেষ্টা করছে। সর্বত্র চেষ্টা করার পরেও তারপর বলেছেন ঠিক আছে বিরোধী দল যদি চায় নিশ্চয়ই আমরা একটা কমিটি করবো। এটা ঐতিহাসিক সমঝোতা, আন্ডারস্ট্যান্ড। বিরোধী দল বাইরে মাঠে অনেক কিছু, মাঠে তো মানুষ অনেক কথাই বলে, মাঠের কথা আর পার্লামেন্টের কথা এক কথা না। তো পার্লামেন্টে কিন্তু উনি আবার আরও একটা জিনিস দেখেন, অ্যাজ প্রধানমন্ত্রী এই আজকের এই সেশনে আজকের দিন পর্যন্ত উনি একদিন আসেন নাই, বগুড়া গেছিলেন সেজন্য। আর সকল সেশন ক্যাবিনেট মিটিং সব কটাই করেছেন এই পার্লামেন্টে রাত 8টার পরে। সেদিন 8টায় পার্লামেন্ট শেষ করে 8:30টায় শুরু করেন ক্যাবিনেট মিটিং, 2 ঘন্টা শেষ করেন। এই যে একটা কাজ, যে ডেমোক্রেসিকে ভ্যালু দেওয়া এবং উনি পার্লামেন্টে বসা, পার্লামেন্টে কাজ করা, বিষয়গুলো পার্লামেন্টে তুলে ধরা এবং সবাই পার্টিসিপেট করে সে ব্যবস্থা করা, সবাই হাজির হোক, থাকুক সেটা শেখা। আবার 292 নতুন তাদের ব্যাপারে বারবার মানে আমাকেও তাগিদ দেওয়া যে আপনি কী করলেন, কদ্দূর আগালেন। এমনকি কালকেও একটা আমাদের সর্বদলীয় মিটিং আছে, মানে সংসদীয় কমিটির মিটিং। এই সকল বিষয় এটা মানে এটা রিয়েলি একটা বৈপ্লবিক। আমাদের দেশে মানুষরা খারাপ দিকটা দেখে, ভালো দিকটা দেখতে শিখি না কেন, এটা একটা বিরাট আমার অসুবিধা। ধরুন উনি প্রথম আমরা সংসদীয় দলের কমিটি করলাম, মিটিংয়ে বসলাম, আমরা বসছি মিটিং শেষ হলো, আমরা নির্বাচিত করছি প্রধানমন্ত্রীদের সংসদীয় দল মিটিং আমরা করেছি। আমরা নির্বাচিত করার পরে উনি বললেন যে আমি আপনাদের কাছে এই দুটো দাবি করতে চাই। ফার্স্ট মিটিংয়ে প্রথম বাক্য আমি এই দাবি, হ্যাঁ বললেন যে আমি দুটো দাবি করছি। সবাই বলেছে করেন। উনি বললেন যে আপনার কেউ গাড়ি নেব না, শুল্কবিহীন গাড়ি নেব না এবং সরকারি কোনো প্লট নেব না, এদের দাবি করতে পারি। সবাই সমস্যা বলে ইয়েস। সেদিন দেখলেন হাউজে সেটা এখন সব বিরোধী দল বলছে যে আমরা নেব না। এই যে আমরা একটা সমঝোতায় বসছি, দেশের সম্পদ আমরা কোনোভাবে বেহাত হতে দেব না। এখন আবার দেখেন 3 মাসের জন্য গাড়ি কেনা বন্ধ, সকল গাড়ি কেনা বন্ধ করেছে। যেখানে যেগুলো আছে যার সরকারি আমলারা অনেক টাকা পায় গাড়ির জন্য, মানে নেয় সাধারণত, উনি বলছে যে টেম্পোরারিলি আপনারা এটা নিয়েন না, কারণ আমাদের দেশটা বাঁচানো, দেশ ইজ ফার্স্ট। সেই ক্ষেত্রে আমরা যতটুকু পারি, আমাদের একটা ছোট্ট দেশ, আমাদের কম সম্পদের একটা দেশ, আমাদের জিডিপি কম, আমাদের মানে সব মিলিয়ে সব কিছু কম, আবার ট্যাক্স রিটার্ন কম। আমরা একটা বিরতিতে যেতে চাই এবং আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কর্মমুখী শিক্ষার কথা বলেছেন। IABM পাশ করে আমাদের লাভ কি, আমরা যদি সেখানে বিশ্বমানের বা চাকরির উপযুক্ত যদি হতে না পারি। আপনি একটা কথাটা যুক্ত করে দিতে চাই, পরিচ্ছন্নতা কর্মীদেরকেও কিন্তু তিনি এবার ঈদ উপহার দিয়েছেন। অনেক কিছু মানে ছোটোখাটো মিলিয়ে যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক যে পদযাত্রা, সেই যাত্রায় 2 মাস 10 দিনের সরকার তাদের যে কর্মপরিকল্পনা জনগণের আস্থা অর্জনের কাছাকাছি যাবার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আমরা ইসমানী মির্জা বশিবরাতের ছোট্ট বিরতি নিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি মহোদয়। আমরা তার সাথে একই আলোচনা, একই বিষয় নিয়ে আবারও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটা প্রথম বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। দর্শক, ইসমানী মির্জা বশিবরাত্রিতে আমরা আবারও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের আলোচনায় ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি রয়েছেন আমাদের সাথে। আমরা কথা বলছিলাম জ্বালানি তেলের সংকটের কথা, বিগত শাসন আমলে নানা রকম যে অতিমূল্যায়িত প্রকল্পের কথা বলছিলাম। একটা বিষয় কিন্তু এবারে সংসদে যেটা আলোচনায় সবার কাছে হৃদয়গ্রাহ্য, সেটি হচ্ছে যে এই সংসদটাকে মজলুমের সংসদ বলা হচ্ছে। কেউ ফাঁসির কাষ্ঠ থেকে এসে গেছে, কেউ জেল থেকে এসেছে, কেউ মৃত্যুর মুখ থেকে এসেছে, কেউ মামলার মুখ থেকে এসেছে, হামলার মুখ থেকে এসেছে। এই সংসদটাকে আপনি কীভাবে দেখেন? কারণ আগের সংসদ নিয়ে যেগুলি করা হতো, সংসদে স্তুতি করা হতো, গান গাওয়া হতো, সংসদে একক ব্যক্তির বন্দনা করা হতো। এই মজলুমের সংসদে আপনি যেহেতু চিফ হুইপ, আপনি কীভাবে দেখেন সংসদ? আমি দেখি যেভাবে আপনি কথা বলেছেন না, তেমন করে দেখি। এখানে ফাঁসির কাজটা আসামি এক ভদ্রলোক বক্তৃতা দাঁড়িয়ে বললেন যে আমি আজকে সংসদে এখানে দাঁড়িয়ে কথা বলতাম না, আমার ফাঁসি হওয়ার কথা ছিল। আর এক লোক বলল যে আমি পৃথিবীর আলো আর একবার দেখবো বা এরকম আসবো, আমার ইচ্ছে মানে আশা ছিল না। তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন এরকম মানে আমরা অনেকেই আশা করি না। আমরা আশা করেছি হয়তো, কিন্তু কখন আসবেন, কীভাবে আসবেন জানতাম না।
এইখানে যারা বসছেন তার অনেক মানুষ জেল জমের, অলমোস্ট সকলেই জেল জমের শিকার, অলমোস্ট সকলেই, ভাগ্যবান দু একজন ছাড়া অলমোস্ট সকলেই জেল জমের অত্যাচারের শিকার। কাজে সেই হিসেবে যে মজলুমের সংসদ বলছেন, যেটা সঠিকই বলেছেন, বা আমাদের ডেপুটি স্পিকার সাহেব বলেছেন, আমি বলি এটা বাস্তবিক মজলুমের সংসদ। কারণ হলো যে স্বৈরাচার বা পতিত সরকার তার ছাপ রেখে গেছে প্রতিটি মানুষের হৃদয়ে। একটা দিনে দেখেন নারায়ণগঞ্জে 7টা খুন একদিনে, একটা মানুষ 1334 জন মানুষকে খুন করেছে, একজন মানুষ। এটা হিউম্যান বিইং কিনা কে জানে? কোনো হিউম্যান বিইং 1334 জন মানুষকে, বাংলাদেশের মতো জায়গায়, যে একটা গরিব অসহায় একটা দেশের মানুষগুলোকে, কত মানুষ যে গুমের শিকার হয়েছে, প্রায় 700 মানুষ গুমের শিকার হয়েছে। আবার জুলাই বিপ্লবের সময় দেখেন হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মেরেছে। তাই আবার উনি ছাপাই গাইতেছেন যে আমি হেলিকপ্টার থেকে পানি দেওয়ার ব্যবস্থা করছেন, এও শুনছেন আপনার টেলিভিশনে। আবার উনি টেলিভিশনে দাঁড়িয়ে বলছেন, আপনারা দেখছেন সেই সম্রাজ্ঞী, তিনি বলেছেন যে আমাকে যদি মানুষে ভোট না দিতে তাহলে আমি কেমন গভর্নমেন্টে বসলাম। শুনেন আপনার, এই টেলিভিশনেই বলছে, আপনাদের সব টেলিভিশনেই নিউজ হয়েছে। আবার মানুষ সবাই সামনে বসে শুনছে কথা, পিছনে মিটমিটে হাসছে। কাজে এইসব ফালতু কথা বহু অনেক হয়েছে। দেশটাকে একেবারে, এই দেশটাকে সে বিশ্বাস করতো না, দেশটার ডেমোক্রেসিতে বিশ্বাস করতো না। তিনি একটা মানে প্রতিহিংসা মন নিয়ে এদেশে এসেছিলেন। তার বাবা মারা গেছেন, তার মা মারা গেছেন, তার ভাই মারা গেছেন, তারপরে তার মানে আত্মীয় স্বজন সবাই মারা গেছে, ছোট ভাই মারা গেছে। উনি প্রায় বলতেন, বিবিসি থেকে সাক্ষাৎকারে বলেছিলেন একবার, আমাদের সিরাজুর রহমান সাহেবের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, তার কাছে বলেছিলেন যে আপনি কি প্রধানমন্ত্রী? অবশ্যই, আবার পিতার হত্যার প্রতিশোধ নিতে প্রধানমন্ত্রী হয়েছে। কাজে এইসব কথা উনি ছিলেন। আবার ওনার কথা, কিছু কিছু কথা তো নিশ্চয়ই মনে আছে, যে একটা লাশ পড়লে এখন থেকে 10টা লাশ পড়বে, মনে আছে আপনার সেই সব কথা? আওয়ামী লীগের লোকেরা কি শাড়ি চুরি করে বসে থাকে? কাজে এইরকমের যে কাজ করেছেন, তার বিপক্ষে বা তার অন্য পক্ষে দাঁড়িয়ে তারেক রহমান সাহেব যা করছেন, এটা মিলালে বুঝবেন যে তারেক রহমান সত্যিই চেষ্টা করছেন। তেল গ্যাসের কথা বলছেন, যে বৈশ্বিক প্রেক্ষাপটে যে পরিস্থিতি হয়েছে, এই ক্ষেত্রে তারেক সাহেব যে পরিমাণ চেষ্টা করে এবং আন্তরিকতা দিয়ে, আপনি বলতেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামতের মাঠে একটা মানুষের ইচ্ছাটাকে কিন্তু গুরুত্ব দেবেন। কেউ সুন্দর ছিলেন কিনা, ইঞ্জিনিয়ার ছিলেন কিনা, ডাক্তার ছিলেন কিনা, জনকল্যাণ মানে একটা মানুষ মানে কল্যাণকারী একটা মানুষ ছিলেন কিনা, তা নয়, তার সদিচ্ছাটা কী ছিল, তিনি আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে সদিচ্ছা ছিল কি, তিনি আল্লাহকে কতটুকু বিশ্বাস করেন, তার হৃদয় দেখেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। এই ক্ষেত্রে আমি জনগণকে বলবো, দেশের মানুষকে, আমাদের দেশের মানুষেরা মানে নেগেটিভ কথাটাকে মুরগি মুসল্লামের মতো মনে করো। মরা মানুষ উঠে বসে যদি পরচর্চা হইতে থাকে, এটা আমাদের কালচার হয়ে গেছে। আপনারা সেখান থেকে বেরিয়ে আসেন। আপনারা একবার আপনি দেখবেন, আমার দল সরকারে আছে বা আমি চিফ হুইপ অথবা ধরেন মাননীয় প্রধানমন্ত্রী আমি এই দলে আছি, আমি খুব প্রশংসা করছি তা নয়। নিরপেক্ষ নির্মোহভাবে আপনার একবার অঙ্ক করে দেখেন তো, যে ভয়টা আপনি টেলিফোন করতে পেতেন, টেলিফোন করতে পারতেন না মানুষ, আপনার এখন নির্ভয় টেলিফোন করছেন। আপনারা কোথাও গেলে, বিশেষ করে হুজুর টেপে যারা ছিল, আমার ছোটো ভাই একটু হুজুর টেপে মানুষ, এই পল্টনে গেছে গাড়িতে, তার টুপি ভাঁজ করে পকেটে রাখছে, দাঁড়িয়েছে মুখে, তা টুপি ভাঁজ করে পকেটে রাখিয়ে সে পল্টনে অফিস থেকে মানে ওখানে নামছে এই কারণে বলছি, ভাইয়া টুপিটা মাথায় দিলে আমাকে যদি ধরে মারে বা ধরে নিয়ে যায়, তা আমি করবো কি, করার তো কিছু নেই। আচ্ছা, কেন একটা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে আর কেন মারবে, তার কিছু মানুষ জানতো না। জঙ্গি নাম দিয়ে দেশের বহু মানুষকে, বিশেষ করে মাদ্রাসার নিরীহ ছাত্রদের এবং শিক্ষকদের যে নির্মম হত্যা করা হয়েছে, তা দুঃখজনক। একটা নাখালপাড়াতে জঙ্গি বাড়ি 2বার না 3বার আবিষ্কার হয়েছে, কারণ একটা বাড়িতে জঙ্গিদের বারবার আসে নাকি, সেখানে জঙ্গির নাম দিয়ে ধরা হতো, গুলি করে মারা হতো, যে কোনো মানুষ যেত। কাজে এখানে সকল সেক্টরে, কোনো সেক্টরে আপনি যেন কথা বলতে না পারেন, আপনি যেন আপনার ইচ্ছা বা আপনার সদিচ্ছা বা ব্যক্ত করতে না পারেন, আপনি সমালোচনা করতে না পারেন। ধরেন কনক সরোয়ারের বোন 3 বছর জেলে থাকছে, একটা মেয়ে, ঘরের মেয়ে, একটা জাস্ট একটা ফেসবুকে কী যেন কার্টুন শেয়ার করছেন, মানে কী বলে, একটা বক্তৃতা দিচ্ছে প্রাইম মিনিস্টারের বিপক্ষে, একটা বক্তৃতা, তারা জেল দিয়ে রাখছে। তা আমি এইগুলো খারাপ দিক গেছে, ভালো দিক আমরা করতে চাই। আপনারা এই সরকারের সাথে বিশেষ করে ধরেন আপনারা বিরোধী দল যারা আছে, যদি আপনারা বলেন, আমাকে যদি প্রশ্ন করেন, যদি আমি প্রশ্ন করেন যে বিরোধী দল নিয়ে আপনি কেমন
ফিল করেন আপনি চিফ হুইপ হিসেবে। আমি বলবো যে আমি অত্যন্ত আশাবাদী বিরোধী দলকে নিয়ে, অত্যন্ত। কারণ আমি বিরোধী দলে বেশ কিছু লার্নিড মানুষ আছে, বেশ কিছু রিয়েল শিক্ষিত মানুষ আছে, বলার জন্য বলা না, এটা বাস্তবেই আছে। এবং তারা সবাই নতুন, তারা কখনো পার্লামেন্ট করেনি। তো পার্লামেন্টের বক্তৃতা আর শাহবাগ স্কোয়ারের বক্তৃতা হবে, পল্টন ময়দানের বক্তৃতা ইটস নট সেম। এখানে রুলস মানতে হবে, কনভেনশন মানতে হবে, আপনার রেয়াজ মানতে হবে, সব মিলিটারি তো এখানে চলতে হবে, সংবিধান দেখতে হবে, সব মিলিটারি আইন প্রণয়ন। আপনি দেখেন এইখানে আমরা চেষ্টা করছি, এবং আমি মনে করি বিরোধী দলের নেতা বিশেষ করে তিনিও অনেক কথা বলেছেন, বলছে গণতন্ত্রের যাতে নবযাত্রা হয় তার চেষ্টা করবেন, এবং সেখানে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয় তার চেষ্টা করবেন। তিনিই প্রস্তাব দিয়েছিলেন যে আমরা সংসদে আমরা একটা তেল, যে উদ্ভূত পরিস্থিতি তেল নিয়ে, সেটা আমরা সমাধানের একটা ঐক্যবদ্ধ প্রয়াস নিতে পারি কিনা। সংসদ নেতা এক কথায় তার কথায় রাজি হয়ে বলেন যে ঠিক আছে, আমরা 5 জন দিলাম, আপনারা 5 জন দেন। তারা বসে রিয়েলি খতিয়ে দেখুক কী সমস্যা আছে আর সমাধানের রাস্তা কী কী, আমরা কী কী করতে পারি। আপনি দেখবেন এই 2 জন নেতা একত্রিত হওয়ার পর গুণগত পরিবর্তনটা আমি দেখতে চাই। ইটস এ নিউ ডাইমেনশন ইন পলিটিক্স। আপনি আজকেই গিয়ে দেখেন, আজকে তেলের পাম্পের লাইন কম, ছোট। আজকে দেখেন, আমি সকাল থেকে দেখতেছি তেলের পাম্পের লাইন ছোট, অনেক অর্ধেক হয়ে গেছে। কেন? তেল কি মানে সাপ্লাই অনেক বেশি হয়েছে তা না, আমাদের তেল আছে। এটা এই যে 2 জন নেতা ঐক্যবদ্ধ হয়েছে এবং সমস্যাটা রিজলভ করার মতন পরিস্থিতি আছে না, এখন ধরেন তেলে যারা হোর্ডিং করে তারা হোর্ডিং করবে না, তারা বিশ্বাসটা অর্জন করেছে। ইটস এ নিউ ডাইমেনশন ইন পলিটিক্স। আমরা চাই এটাই হোক। দেশের সকল সমস্যাকে আমরা নিয়ে আসবো পার্লামেন্টে, আলোচনা করব, এবং তার একটা যৌক্তিক সমাধান আমরা খুঁজে বের করবো। আমরা পারফেক্ট না, পৃথিবীতে এক নবীজি ছাড়া পারফেক্ট আমি বলি না, বা পত্রপত্রিকা বল না, সবাই ইমপারফেক্ট, ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি নিয়েছে। আমাদেরও দোষ থাকবে, আছে, আমাদেরও ভুল হইতে পারে, আছে, আমাদেরও যা করা উচিত ছিল হয়তো করতে পারলাম না, কিন্তু আমাদের সদিচ্ছা সকলকে নিয়ে এইখানে সমস্যার সমাধান করা। সেজন্য আমি বলেছি প্রথম একদম চিফ হুইপ হিসেবে যখন ফুল দিতে গেছি, মানে সাবার স্মৃতিসৌধে একটা কথা বলেছি যে বাংলাদেশ পার্লামেন্ট সবাই বলে প্রাণবন্ত, কিন্তু তার আগে সেই শব্দটা বলা উচিত, সেটা আমরা বলি না। কার্যকরী হবে, সংসদ হবে কার্যকরী, তারপর প্রাণবন্ত। আমি হাসলাম, গান গাইলাম, মমতাজ গান গাইছে, এটা তো প্রাণবন্ত ছিল, কী হয়েছে তাতে? কার্যকরী হবে। কার্যকরী করতে হইলে যা করা দরকার এক্স্যাক্টলি তাই আমরা করতেছি। এটা হলেই, এই সুবাতাসটা বাইরে আসলেই গুণগত পরিবর্তন আসবে রাজনীতি। আপনি দেখবেন বাইরে যে কথা আমরা বলছি না, সেই কথা আমরা বলবো না, আমরা কথাই বলবো পার্লামেন্টকে। এই কথা আপনার একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, আগে মানুষ ফেসবুক করে সময় কাটাতো, এও সাতটা দেখতো। পার্লামেন্ট চালু হয়ে গেছে, মানুষ পার্লামেন্ট দেখে এখন। আমি বেশ পরিচিত এই চিফ হুইপ হিসেবে, চিফ হুইপের যে এত কাজ আছে বা দৌড়দৌড়ি করে, সেটা হয়তো মানুষ আগে জানার সুযোগ পেলে। আমি বাজারে গেলে, আমি বাজারে যাই, মানে অনেক মানুষ ভিড় করে চিফ হুইপ হিসেবে আসছে, ওই পার্লামেন্ট দেখে বলেই যে এই কাজটা হয়েছে। কাজে এই যে মানুষ পার্লামেন্টমুখী হয়েছে, গণতন্ত্রের বিশ্বাসী মানুষগুলো এই পার্লামেন্টমুখী হচ্ছে। আমি দোষ বিরোধী দলের অনেক বলতে পারি, লাভ হবে কি? আমরা তো এই পার্লামেন্টকে চাই যে এই পার্লামেন্ট বিরোধী দলের তার বক্তব্য দিয়ে এই পার্লামেন্টে মানুষের জনমত তৈরি করুক। আমি চাই আমরাও আমাদের জনমত তৈরি করব। শেষ বিচারে দিলে মানুষ বিচার করুক যে অ্যাকচুয়ালি করা উচিত ছিল, কি করছে, কি করেছে, কি আমরা এরপরে মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের উইজডম, তাদের মেধা কাজে লাগাতে পারে। বিদেশে আমেরিকায় আপনি দেখছেন লক্ষ্য করে, ট্রাম্প বা কেউ কোনো একজন বিশাল জনসভায় আমাদের মতো বক্তৃতা দেয় না, আমাদের মতো বিশাল র্যালি বের করে না, ছোট্ট একটা ঘরের মধ্যে বক্তৃতা, দ্যাট স্পিচ ইজ স্প্রেডেড এভরিওয়্যার অন টেলিভিশন, অন এয়ার। মানে হিয়ারিং অল দোজ স্পিচেস, পিপল আর টেকিং ডিসিশনস। এই বছর হেলথ কেয়ার পলিসি কী হবে, এই বছর ইকোনমিক পলিসি কী হবে, এই বছর ধরেন ফরেন পলিসি কী হবে, এইসব পলিসি শুনে পিপল আর গোয়িং টু টেক দ্য ডিসিশন দ্যাট দিস টাইম উই আর গোয়িং টু ইলেক্ট দিস পিপল আর দ্যাট পিপল, সামথিং লাইক দ্যাট। বাংলাদেশে আমি সেটা প্রত্যাশা করি, একটা স্মুথ ট্রানজিশন হোক গভর্নমেন্ট। আমি গভর্নমেন্টে বসে আছি, ইট ডাজ নট মিন দ্যাট আই এম দ্য লাস্ট গভর্নমেন্ট ইন বাংলাদেশ। আমি কিয়ামত পর্যন্ত থাকবো তা না, কিন্তু সাম আদার গভর্নমেন্ট উইল বি কামিং। যে কারণে আমাদের নেতা তারিক সাহেব প্রধানমন্ত্রী বলেছে যে 2 বার অথবা 10 বছর ম্যাক্সিমাম। আচ্ছা ধরেন এই আইনটাই যদি, এই তৃতীয় বিশ্ব কিন্তু এই আইনের নাই, এ বাংলাদেশে হচ্ছে, বা এইটা ডিসিশন বাংলাদেশে,
যদি শেখ হাসিনাই যদি 2 টার্ম থাকতো আর বেশি থাকতে পারতো না, তাহলে স্বৈরাচার হইতো বলেন? স্বৈরাচারই হইতো না। স্বৈরাচার না হওয়ার একটা রাস্তা কিন্তু উনি বলেছেন আর্টিকেল 70 ইন পার্লামেন্ট কনস্টিটিউশন। আর্টিকেল 70 হলো আমি ইলেক্টেড হয়েছি ফ্রম বিএনপি, ফ্লোর ক্রসিং, আমি ফ্লোর ক্রস করবো না, হর্স ট্রেডিং যাতে না হয় সেই কাজটা করেছে। আমি ধরেন জামাতে যাব না, জামাতে একটা লোক এদিকে আসবে না, বা এনসিপি একটা লোক এদিকে আসবে না, দিস ইজ এটা। উনি বলছেন না, ফর সাম রিজনস, ফর দ্য কজ অফ দ্য নেশনস, এক্সেপ্ট 4 পয়েন্টস, 4 ইম্পর্টেন্ট পয়েন্টস। সেটা হলো যে ধরেন আমরা কি বলে মানে সরকারের সংবিধান সংশোধনের ক্ষেত্রে, যুদ্ধ অবস্থায়, জরুরি প্রয়োজনে, তারপর ধরেন নো কনফিডেন্স মোশন অন দ্য মানে কি বলে অন দ্য গভর্নমেন্ট, মানে ওই যে আস্থা বিলের সময়, এরকম 3-4টা পয়েন্টে ছাড়া এমপিজ আর ফ্রি টু কাস্ট দেয়ার ভোট এগেইনস্ট ইভেন দ্য গভর্নমেন্ট। যেমন ধরেন আপনার মনে আছে কিনা জানি না, আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, সেটা হলো আপনার মনে আছে ওবামা কেয়ার নিয়ে একটা সিদ্ধান্ত হওয়া শুরু হলো, এবং তখন ট্রাম্প সম্ভবত, হ্যাঁ ট্রাম্পই গভর্নমেন্টে, ওবামা কেয়ার নিয়ে যখন আলোচনা আসলো, ওখানে সিনেটে ভোট 50টা। এখন যদি একটা ভোট দেয় তাহলে 50টা ভোট আপনার ওই যে ট্রাম্পের দলের লোকজন হয়, রিপাবলিকানদের হয় একটা ভোট। আর ভাইস প্রেসিডেন্ট ওখানে কিন্তু সিনেটের হেড, মানে হি ইজ দি স্পিকার, তার একটা কাস্টিং ভোট আছে, তাহলে 51টা ভোট হয়ে যায়, এই ডিসিশনটা হয়ে যায়। আচ্ছা, ম্যাককেইন নামে এক ভদ্রলোক ছিল, হি ওয়াজ দ্য ক্যান্ডিডেট অফ প্রেসিডেন্সি ক্যান্ডিডেট ইন আমেরিকা আর্লিয়ার ওয়ান্স। হি ওয়াজ ইন somewhere, মানে in the country but some other states. He came in the capital and he has casted vote against the government, against Republicans, McCain. দলের বিরুদ্ধেই সে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পরে এই ভোটটা কিন্তু তখন ওই ওবামা কেয়ারটা কিন্তু টিকে গেল। ওবামা কেয়ারের ডাইরেক্ট বেনিফিশিয়ারি হলো প্রায় 3.5 থেকে 4 কোটি মানুষ আমেরিকা। স্টিল ইট ইজ এক্সিস্টিং, এটা আর যায় না। কাজে এই কাজটাও কিন্তু তারেক সাহেবই করেছেন, যে আমরা 70-80 উঠিয়ে দেবো। তার জন্য প্রয়োজনীয় যে কার্যক্রম, সেটা আমরা যখন সংবিধান সংশোধন করব তখন ইনশাল্লাহ হবে। এই যে ডেমোক্রেসির পক্ষে কার্যক্রম, আবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার কার্যক্রম, সাইমালটেনিয়াস যে ডাবল, মানে এই দুইটা ওয়ার্কই মানুষের প্রয়োজনীয় জিনিস, মানুষ এটাই চায়। জি, নিশ্চয়ই আমরা একটা বিরতি দিতে চাই। প্রিয় দর্শক, একটু জানিয়ে রাখি, যেটি বলছিলেন জনাব নুরুল ইসলাম মনি, মাননীয় চিফ হুইপ, যে দীর্ঘদিন দেশের মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারা একটা পথভ্রষ্ট থেকে তারা একটা পথনকশা তৈরি করবার সুযোগ করেছে, এবং জনগণের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে, জামায়াতে ইসলাম বিরোধী দল রয়েছে, এবং এই সংসদটি যাতে প্রাণবন্ত হয়, যুক্তিতর্কের আলোচনার কেন্দ্রবিন্দু হয়, জনগণের কার্যকর হয়, এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার যে বাতিঘর, সে বাতিঘর যাতে জাতীয় সংসদ, এবং জাতীয় সংসদে তর্ক থাকবে, বিতর্ক থাকবে, যুক্তি থাকবে, পাল্টা যুক্তি থাকবে, কিন্তু এই সংসদে যাতে বাংলাদেশের সকল মানুষের আস্থা-আকাঙ্ক্ষার যে জায়গা, সে জায়গাটা হয় রাজপথে কোনো সমাধান নয়, রাজপথের সমাধানের পরিবর্তে সংসদের সমাধান হোক, সেটি কিন্তু আজকের মাননীয় চিফ হুইপ সেটি প্রত্যাশা করছে। আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও একটা শেষ বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ফিরে আসবো। অতিথি হিসেবে আবারও থাকবেন আমাদের সাথে জনাব নুরুল ইসলাম মনি, মাননীয় চিফ হুইপ, জাতীয় সংসদ। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে শেষ বিরতির পর ফিরে এসেছি। অতিথি হিসাবে রয়েছেন জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি রয়েছেন আমাদের সাথে। আমরা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম, এবং আজকে একটা বিষয় দেখলাম যেটি কিছুটা হলেও একটা মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি করতে পারে। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কথা শোনা যাচ্ছে, এটি কেন, কি জন্য, আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? এটা বিশ্লেষণটা এরকম বলবো, সেটা হলো যেমন ধরেন আওয়ামী লীগ এখান থেকে বেইজ্জতি হয়ে এবং এখান থেকে সব কিছু নিয়ে পালিয়ে গেছে, এবং পালিয়ে গেছে দলের প্রধান বা আরও 2-1 জন, অনেকেই পালাতে পারেনি। তাদের একটা ক্ষোভ সব মিলিয়ে রয়েছে, এবং তাদের বিপুল পরিমাণ টাকা তাদের কাছে আছে। তারা এখানে একটা কেওটিক সিচুয়েশন তৈরি করতে চায়। বাজে পরিস্থিতি তৈরি হলে তাদের একটা আসার রাস্তাটা পরিষ্কার, এটা হলো সহজ কথা, এবং সেটা করার জন্য কোনো কার্যক্রম তার হাতে নিতে পারে, এটা হাতে তো নিতেই পারে। আপনি বাড়িতে ঘুমাচ্ছেন, মানে আপনি বাড়িতে আসেন, সুন্দর করে বাড়িতে ঘুমাচ্ছেন, কিন্তু একটা শিথিল চোরাইয়া চুরি করতেই পারে, অপরাধ করতেই পারে। কাজে এটা একদিকে যেমন অ্যালার্মিং, আরেকদিকে আমি মনে করি এই গণমানুষ এই বিষয়টাকে মেনে নেবে না কোনো রকম যদি করে, তাতে তাদের ফাইনালি লাভ হওয়ার চেয়ে লসই হবে বেশি, আমি মনে করি।
কারণ গণমানুষের কাছে তারেক সাহেব যেভাবে পৌঁছছেন এবং পৌঁছার চেষ্টা করছেন, এবং আমরা মানুষের কল্যাণের জন্য যেটুকু করার চেষ্টা করছি, পাশাপাশি মানুষ যদি দাঁড়া করায়, ওখানে ধরেন ক্যাসিনো সম্রাট সহ কিছু মানুষ আছে, এইখানে আছে গণমানুষ। আর গণমানুষের কল্যাণের জন্য আমাদের কাজ, ওখানে ছিল ব্যক্তির কল্যাণের জন্য কাজ। ওখানে হয়েছে মহাসাগর ডাকাতি, পুকুর চুরি টুরি বলি না, সেটা মহাসাগর ডাকাতি হয়েছে। এখানে ডাকাতির ডও নাই। কাজে ডিফারেন্সটা হলো মানুষ যদি একবার ফাইনালি বুঝে, তারপরে যদি মানুষ মনে করে না তারেক সাহেব যা করেছেন সেটা ভালো করেন নাই, ওই ডাকাতিটাই ভালো ছিল, সেটা মানুষের সিদ্ধান্ত। এবং এই দেশের যদি তারা নিজেদের পায়ে কুড়াল দিতেই পারে, সেটা তো কিছু করার নেই। কোশ্চেন হলো এই দেশটা 54 বছর স্বাধীনতা হয়েছে, একটা মানুষের, একটা গরিব মানুষ বা একটা কৃষক ধরেন বা একটা রিক্সা বোলার ধরেন, আমি যদি রিক্সা চালাই তা আমার কি গণতন্ত্র কি? আমার কাছে গণতন্ত্র কি? আমার কাছে গণতন্ত্র আমার সাইকেলটা যেন ঠিকমতো চলে, পুলিশ যেন আমার গুঁতো দিয়ে আমার পাম্প ছেড়ে না দেয়, আমি যেন দিন শেষে 1000-2000 টাকা পাই, আমি যেন চাউল কিনে বাড়ি থেকে আসতে পারি, আমার যেন ঘর দিয়ে পানি না পড়ে, আমার সন্তান যেন খেয়ে পড়ে থাকে, আমার সন্তান স্কুলে যায়, এবং আমি যেন দুশ্চিন্তা না থাকি, আমার যেন কিছু চুরি না হয়। অর্থাৎ আমি একটা স্বাভাবিক জীবনযাপন করার জন্য যা দরকার, এই আমার গণতন্ত্র। এইটি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া, এটি শ্রেষ্ঠ অর্জন। আমি সেই অর্জনটাকে করার জন্যই তারেক রহমান চেষ্টা করছেন, অর্জন কিন্তু এইটি। এই হামলার যে সংখ্যা, সেটাকে প্রতিহত করতে, এই যে হামলার সংখ্যা আমি আপনাকে বলি, আর এইটার বিপক্ষে দাঁড়িয়েছিল যারা, তারা এখন যেহেতু পালিয়ে গেছে, সম্পদ নিয়ে পালিয়ে গেছে, সম্পদ পালিয়ে যাওয়ার পরে তারা মনে করে এই দেশটা লুটপাটের জায়গা। এইটি হলো লুটপাটের জায়গা ছিল, লুটপাটের জায়গা থেকে তারা সরে গেছে, আবার তারা লুটপাট করতে চায়। কাজে লুটপাট করার জন্য তারা এই পরিকল্পনা নিতেই পারে, নিতে পারে তাদের। কাজে পরিকল্পনা নিতে পারে। আমি মনে করি একদিকে পুলিশ প্রশাসন আছে, আমাদের আর্মি আছে, তারা আছে যেমন, আরেকদিকে জনসাধারণ আছে। আমি বিশ্বাস করি যে মানুষ একটা সময় জাগবে, বিশ্বাস করবে যে এই দেশটা, এই লোকটা ভালো ছিল, ভালো করার চেষ্টা করেছে, কাজে ভালোর পক্ষে মানুষ দাঁড়াবে। কাজে এগুলা আমি 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 অফেন্ড কোনো রিমার্ক করতে পারবো না, কারণ এটা হলো ইনফরমেশন টু দ্য ইন্টেলিজেন্স পিপল। কাজে তারা যেটা বলবে সেটাই হলো ফাইনাল শুনবো। বাট আমি বিশ্বাস করি যেগুলো হয়তো বাস্তবে রূপ পাবে না আলটিমেটলি, কারণ পাবে না, এটা করে মানুষ মেনে নেবে না। আর তারা যেহেতু ইনফরমেশন পেয়েছে, সুতরাং গভর্নমেন্ট ইজ ভেরি অ্যালার্ট অ্যান্ড কেয়ারফুল টু প্রোটেক্ট অল দিস থিংস। সেটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও কিন্তু দেশের মানুষও কিন্তু সজাগ রয়েছে, তারাও কিন্তু প্রতিহত করবে। গণপ্রতিরোধ হলে আসল প্রতিরোধ। জি জি, মানুষ যদি না চায়, আপনি সে কাজ করতে পারবেন না। আমরা এই মুক্তিযুদ্ধটা কেমন হয়েছে, এই দেশে মানুষ চাইছে মুক্তিযুদ্ধ হোক। এই মানুষের ঘরে শুয়েই ওইখানে থাকছে, ওইখানে খাইছে, আবার যুদ্ধ করেছে। আবার আর্মি আসলে বলতো যে না, আমার অসুস্থ ছেলে, একটা পা ভাঙ্গা বা ইত্যাদি ইত্যাদি অসুস্থ আছে, বাড়িতে আছে, মানে প্রোটেকশন দিয়ে রাখতো, সামনে দিয়ে আছে। কোনো একটা সময় এই যে ধরেন গত 23 সালে আমি যখন বাড়িতে যাই, এবং বাড়িতে অ্যাটাক করলো আমাকে, আমার বাড়ি করে আমি এড়িয়ে বর্ডারটা ক্রস করার পরেই আমাকে অ্যাটাক করেছে আওয়ামী লীগের ছেলেরা, সন্ত্রাসী। এটা করার পরে আমি কোথায় যাবো, আমার তো যাওয়ার জায়গা নেই। আচ্ছা, ওইখানে পাশে একটা বাড়িতে ঢুকলাম, সেখানে আসলাম, তারা আমার ঘরে দোতলায়, মানে টিনের ঘরের উপরে উঠলাম, মহিলারা দাও নিয়ে সবাই সামনে দাঁড়িয়েছে, 4-5 জন মহিলা, আপনাকে রক্ষা করার, আমাকে রক্ষা করার জন্য আমাকে খুঁজতেছে কোথায়। তারপর শেষ পর্যন্ত মহিলারা বললো যে এখানে এদিকে ঢুকতেছে, দাও, সবার হাতে দাও। আর 4-5টা ঘর আছে, 4-5টা ঘর মহিলারা সবাই আসছে। আমি 2-3 বার গেছি তাদের বাড়িতে, আমি গেলেই ওইখানে রাস্তা দিয়ে যেতে হয়, আমি ন্যাচারালি তাদের বাড়িতে যাই। তো দাও নিয়ে দাঁড়াইছে মহিলারা, দেখেন আমি ওই বাড়িতে যাবো বা ওই বাড়িতে থাকবো, আমি চিনি না, কিছু না, তারা আমার প্রোটেকশন দেওয়ার জন্য দাও নিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধ তাই হয়েছিল। গণমানুষের যখন যুদ্ধ হয়, গণমানুষ যখন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, তখন এইসব শক্তি একদিন অপরাধ করতে পারে, কিন্তু রেগুলার করতে পারবে না। এগুলো এমনি, আর যত অপরাধ করবে তত তারা পিছনে যাবে, তত সামনে আসা। জনগণ প্রতিরোধ গড়ে তুললে কোনো অপশক্তি কিন্তু মাথা মাথা দিয়ে উঠতে পারে। সুতরাং যত সংখ্যা, সেখানে যারা আছে, আপনি তো জানেন যে এইখানে মানে বহু পুলিশের লোকজন ছিল যাদের ঠিকানা ফেক, ভুয়া ঠিকানা ছিল। এটা তো আপনি বুঝিনি, আর আমি ডিসক্রাইব করতে চাই না। সেই সব লোক তো নাই, তারা মানুষের পক্ষে দাঁড়াবার চেষ্টা করতেছে, মানুষের প্রবলেমটাকে রিয়েলাইজ করার চেষ্টা করতেছে। আপনার যে প্রবলেম, আমারও কিন্তু একই প্রবলেম। অনেক সময় আমি অনেক গল্প বলি, সেগুলো আমি বলতে চাই না, বাট বাস্তবতা তাই। আমি ধরেন, কথাটা হলো, আপনার কষ্টটা যদি আমি বুঝি, তাহলে আমি মানুষ। আপনার কষ্ট যখন আমাকে বাঁচবে, তখন আমি মানুষ। আমি যদি আপনার কষ্ট না বাঁচি, তাহলে আমি মানুষের মধ্যে বলবো না, তো হিউম্যান বিং হবে না। আমরা হিউম্যান বিং হই, তো বিং হিউম্যানটা আর হয় না।
আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সময়ের যদি সংক্ষিপ্ততা, হাম নিয়ে যে একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং যেটি আমরা এটা অত্যন্ত স্বাভাবিক। আপনার প্রশ্নটা শেষ করতে দিলাম না, এই জন্য এটা আগের গভর্নমেন্ট তো কখনো হাম নিয়ে চিন্তা করে না। এই দেশের মানুষ মরলে কিছু আসে যায় না তাদের। এই দেশের প্রতিটা মানুষ বাঁচিয়ে রাখা যে চেষ্টা করা, সেই চেষ্টা তারা করে নেয়, হামের টিকা দেয়ই না। ইন্টারিম গভর্নমেন্টে 2 বছরও টিকা দেয় না। এই একটা পুঞ্জীবিত ফসল, এটা এফেক্ট হলে এখন এসে পড়ছে আমাদের কাছে। এই টিকাটা যদি দিত তাহলে আমাদের 6টা টিকা আছে, পোলিও টোলিও কি যেন আছে না, 6টা টিকা, ছোটো একটা বাচ্চা মানে হামাগুড়ি দিচ্ছে আর চারপাশে ঘুরানো একটা ছিল, সেটা নাই, হাম তারা দেয় না। এরকম রুবেলার তারা টিকা দেয় না, এবং আরও অনেক কিছু দেয় না। তো এইগুলো এই মানে ইনহেরিট করেছি আমরা, বিপদগ্রস্ত হয়েছে আমরা কিন্তু মোকাবিলা করছি। যখন তেল গ্যাসের এই প্রবলেমটা, বৈশ্বিক ক্রাইসিস মোকাবিলা, আবার হাম এসে পড়ছে আমাদের কাঁধে, দুটো মোকাবিলা করছি। একই সময় ইকোনমিটা ভেঙে পড়ে, ইকোনমিটা আমরা যেটা রিভাইভ করাবার চেষ্টা করতেছি, একই সময় কিন্তু ডেমোক্রেসি নয়, সেটাও আমরা বাঁচাবার চেষ্টা করতেছি। আপনি ভেবে দেখেন, তার উপরে আমাদের স্বাধীনতাটা একেবারেই মানে ঝামেলার মধ্যে পড়েছিল, সেখান থেকে আমরা রিভাইভ করার চেষ্টা করছি, সেখান থেকে টেক ব্যাক করার চেষ্টা করছি। একই সময় কিন্তু আমাদের সার্বভৌমত্ব টেক ব্যাক করার চেষ্টা করছি। আপনি কিন্তু বুঝতে হবে যে আগেকার মানুষেরা মানুষের মুখ শক্তি আটকে দিয়েছিল, মিডিয়া বন্ধ করে দিয়েছিল, বিকজ তারা চুরি করবে, চামারি করবে, গণতন্ত্র শেষ করবে ইত্যাদি সব কাজ করছিল। এইটা আমরা ওপেন করে দিয়েছি। ওপেন করার পরে আমরা চাই যে এখন মানুষ তার কথা বলুক এবং মানুষ রিয়েল ইনফরমেশনটা দিক। আমরা তো মানুষের কাছে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি, আমাদের মাননীয় নেতা প্রধানমন্ত্রী সাংবাদিকদের সবাই ইন্টারভিউ দাওয়াত করলেন 3 দিন আগে, 4 দিন আগে দেখলেন আপনি, তারা বলে যে আপনাদের কোনো সাজেশন থাকলে বলেন। এবং সেখানে মতিউর রহমান সাহেব নাদের কি যেন বললেন, তারা বললেন যে না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেন উই আর মানে ইউ হ্যাভ ওপেন্ড আওয়ার মাইন্ড মানে ক্লিয়ারলি টু দ্য প্রাইম মিনিস্টার। আমরা আগে কখনো এটা করিনি। এই যে কথাটা ওপেন করার জন্য মিডিয়া আমরা স্বাধীন, বাট মিডিয়া কালোভাবে ইউজ হচ্ছে, বাজেভাবে ইউজ হচ্ছে। বাক স্বাধীনতা অর্থ হচ্ছে যে আপনার সম্মান আমি নষ্ট করবো, আপনি আমার সম্মান নষ্ট করবেন, এটা নয়। বাক স্বাধীনতাকে আপনি আমার বিরোধিতা করেন, আমি তার সাথে একমত থাকি যে আপনি বিরোধিতা করছেন। আপনি বিরোধিতা করে এই যে একটা গল্পের মতন গল্প, মানে এটা বাস্তব কথাটা। নিকিতা ক্রুশচেভ একবারে রাশিয়ার প্রেসিডেন্ট, তো রাশিয়ার প্রেসিডেন্টের পরে সে ওই যে স্টালিনের সময় কী হয়েছে না হয়েছে এইসব কথা বলছে, অডিয়েন্সের মধ্যে থেকে একদম উঠে বললেন যে তখন আপনি ছিলেন কোথায়, এখন যে খুব কথা বলছেন। এই বইটা বসে পড়ছে। এখন নিকিতা ক্রুশচেভ বলতেছে যে কে বললেন দাঁড়ান তো, আর দাঁড়ানে কেউ। তাই 2বার 3বার জিজ্ঞেস করবার বলছে সেই একই কারণে। তখন আমি দাঁড়াই নেই, ওই কিছু বলতে পারি নেই, আপনার মতো আজকে যেমন ভয় পেয়েছিলেন ওরকম আমি ভয় ছিলাম। এইটা তো আস্তে আস্তে কেটে গেছে, মানুষ তো মানে কী করছে। তা আমরা মনে করি কি এটা বাস্তবতাটা, সেটা হলো এই আমি সত্যি আপনার উপকার চাই কিনা এটা আপনার বুঝতে হবে। যদি উপকার চাই তাহলে আপনি আমার সাথে থাকেন, আরও ভুল যদি করি তাহলে আমাকে সংশোধন করেন। আবার আমি যদি না বুঝি তাহলে সেটা আমাকে বুঝেন বা আপনাকে বলেন। তাই এইটাই ইনভাইট করেন মানুষের কাছে যে আপনারা সাজেশন দেন আমাদের কাছে, যদি আমরা যা করি সঠিক করি কিনা, আবার যদি ভুল করি তাহলে সেটা শুদ্ধ করার রাস্তা কি আমাদের কাছে বলেন। আমরা দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আর দেশটাকে সামনে নিয়ে যেতে চাই। দেশের বিশাল মানুষ বেকার, বিশাল মানুষ মানে সাবসিস্টেন্স লেভেলের নিচে, বিশাল পরিবার মানুষ আমাদের শিক্ষিত কিন্তু কাজ পায় না। এইসব মানুষের কাজ দেওয়া, মানুষকে ভালো করা, সাবসিস্টেন্স লেভেল থেকে উপরে উঠানো এবং ইকোনমিক্যালি মানে স্টেবল করা, অ্যাট দ্য সেম টাইম ডেমোক্রেটিক রাইটটাকে বিল্ড আপ করা, অ্যাট দ্য সেম টাইম এই ডেমোক্রেটিক স্তম্ভগুলো যা ভেঙে গেছে এগুলো বিল্ড আপ করা। আমরা একটা ভাঙা ঘরের মধ্যে বসে আছি, কোনো কাজ নেই, সব কাজ ভেঙে ফেলেছে, এখন সব কাজ জোড়া দিতে হচ্ছে আমরা সেটা দিতে চাই। আমি মানে খুব অনুরোধ করতে বিনয়ের সাথে অনুরোধ করি সকল জাতিকে, আপনারা আমাদের সদিচ্ছাটাকে বুঝবেন, আমরা ভালো চাই কিনা, দেশটার কল্যাণ চাই কিনা। তারেক সাহেব দেশটার কল্যাণ চান কিনা। প্রধানমন্ত্রী হিসেবে উনি নির্ঘুম রাত কাটান, উনি দেখুন সকাল 9টার মধ্যে অফিসে আসেন, আগে এই কালচারই ছিল সকাল 9টার মধ্যে। আবার উনি রাত গভীর রাত্রে 12টায় টেলিফোন করেন, তারেক সাহেব পাবেন আপনি, বুঝতে পারি। আবার খাবার মেনুতে গিয়ে 150 টাকার মেনু, খাবার বেশি নেই, 150 টাকার মেনু। এই বাজারে 150 টাকার মেনুতে কী খাওয়া যায় বলেন এখন, সে 150 টাকা মেনু করেছে। আমরা সেদিন পার্লামেন্টে খাওয়াবো, আমি বলছি যে যেদিন আমরা অনেক যে বিলগুলো পাস করি, উনি বলেন যে আমি তো একটা কাচ্চি বিরিয়ানি খাওয়াতে চাই, রোস্ট দেবো। কারণ আপনি কি অনেক বেশি টাকা হয়েছে নাকি রোস্ট খাওয়াবেন? আর কাচ্চি বিরিয়ানি তো অনেক ভালো খাবার, আবার রোস্ট খাওয়াবেন কেন? এই যে রোস্ট আমরা খাই নাই, কিন্তু খাইবেন উনি তো, উনিও খাইলেন, কাচ্চি বিরিয়ানি সবাই খাইলো, এভরিবডি ইজ হ্যাপি। আমি একেবারে শেষ 30 সেকেন্ডে সরকারি বিরোধীদের বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে আরও বেগবান করবার জন্য আপনারা চেষ্টা করছেন। বিরোধী দলের প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা? আপনি বিরোধী দলের প্রতি আমি খুব আস্থাশীল, আই এম কনফিডেন্ট
এবং আমার খুব আমি বিশ্বাস করি এই বিরোধী দলকে নিয়ে আমি আল্লাহর রহমতে আমরা দেশে একটা বিরাট পথ পাড়ি দিতে পারবো। দেশের ডেমোক্রেসি রিয়াল সেন্সে বিল্ড আপ করার ক্ষেত্রে বিরোধী দল যথেষ্ট ভূমিকা রাখতে পারবে ভবিষ্যতে। আমি আহ্বান করব যে এখন ধরেন সরকার সবাই নতুন, এই নতুনত্বরা যখন কাটবে 2-3টা সেশন গেলে দেখবেন তারা যে গঠনমূলক সমালোচনা করবে আমাদের, তা আমি খুব ওয়েলকাম করি। আমি বিরোধী দলের কাছে ওয়েলকাম করি গঠনমূলক সমালোচনা, আমি ওয়েলকাম করি তাদের তর্ক এবং বিতর্ক, আমি ওয়েলকাম করি তাদের সকল কার্যক্রম যেন সংসদকে ঘিরে হয়। আমি আশা করব বাইরে আপনারা যত কথা বলেন, বাইরে কম কথা মানে যা বলেন সেটা আমি কিছু বলবো না, তবে সংসদটা কার্যকরী হোক এটা আমি মানে রিয়েলি আমি বিরোধী দলের কাছে আশা করি, সরকারের কাছেও আশা করি, সবার কাছে অ্যাজ চিফ হুইপ আমি মনে করি এটা আমাদের সকলেরই কন্ট্রিবিউট করা উচিত। 2টা কারণে, একটা ডেমোক্রেসি বিল্ড আপ করার জন্য আর অর্থনৈতিকভাবে মানুষের মুক্তির জন্য, এবং এর সাথে রিলেটেড সব কিছু। কিন্তু এই 2টা যদি আমরা ঠিক করতে পারি তা দেখবেন আমাদের স্বাধীনতা সমত। আপনি দেখবেন যা একটা ছোট্ট একটু ধন দিয়ে শেষ করতে চাই, জাপান সেকেন্ড ওয়ার্ল্ডের পরে একটা ডিভাস্টেটেড কান্ট্রি। আপনি দেখেন এই মাত্র কয়েকদিন পর্যন্ত পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, শুধু মানুষগুলো মানুষ হওয়ার কারণে। মানে আমরা সেই মানুষগুলোকে মানুষ বানাতে চাই। আমাদের আটমোস্ট ডিজায়ার যে এই দেশটা স্বাবলম্বী হোক, এই দেশটা শক্তিশালী হোক, এবং এই বিশ্বে পাসপোর্ট নিয়ে গেলে এই পাসপোর্টকে ঘিনে ভরে না ফেলে দিয়ে এই পাসপোর্ট যেন সম্মানিত হয়, এই মানুষটা যেন সম্মানিত হয়, মানুষটা ভূমধ্যসাগরে না মারা যাক, মানুষ সাগরে ডুবে না মারা যাক বিদেশে যাওয়ার জন্য। আর আর একটা কথা শেষ করতে চাই, শেষ কথা হলো আমি দেশের যুবক শ্রেণী মাদকাসক্ত তাদের এখান থেকে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি, এবং সেই যে প্রশাসনকে বলছে আপনারা যেন কেয়ারফুল হন, মাদকাসক্ত ছেলেগুলোকে মানুষ বানিয়ে এই দেশে স্টিমলাইন এনে তার মানে তাদের মানে এই দেশে গঠনে তাদের কাজে লাগানো। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। জাতীয় সংসদ আমাদের আলোচনার প্রাণকেন্দ্র হোক, মাননীয় চিফ হুইপ মহোদয় যেটা আহ্বান করলেন, সরকারি দল এবং বিরোধী দল মিলে বাংলাদেশের সুশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা অগ্রযাত্রায় যে হাতে হাত ধরে তারা কাজ করবেন এই প্রত্যাশা আমরাও করতে চাই। একই সাথে আমরা মনে করি যে সরকারকে আগে হাত বাড়িয়ে দিতে হবে। সরকার যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে জাতীয় সংসদে রয়েছে, সুতরাং সরকারের দায়িত্ব বেশি, বিরোধী দলকেও কিন্তু সরকারের দায়িত্বশীল ভূমিকার সাথে তারা অংশীজন হয়ে রাজপথের লড়াই সংগ্রামকে তারা অতটা গুরুত্ব না দিয়ে সংসদের মাধ্যমে জাতীয় যে আশা আকাঙ্ক্ষার বাতিকর, সেই বাতিকরের মাধ্যমে মানুষের যে চাহিদা, সে চাহিদা পূরণে তারা সকলের পাশে থাকবেন এই প্রত্যাশা করে আমাদের আজকের আয়োজন ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের সম্মানিত আলোচক জাতীয় সংসদের চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি মহোদয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।